আচ্ছা, সেই সময় জনাব আমিন আহমেদ আফসারি সাহেব কোনদিন প্রতিবাদ করেছিল যে আমেরিকা কে, ওয়াই, তারা আমাদের রাজনীতিতে এসে কেন কথা বলবে? পিটার হাস কে, ডোনাল্ড লু কে, তারা কেন কথা বলবে আমাদের রাজনীতি নিয়ে? বলেন নাই। কারণ পশ্চিমা প্রভুদের লাঠিটা এত মিষ্টি, এত মজা, এত ভালো লাগে যে ওইটা আমি বলবো না, আমি বলবো ভারতের কথা। কারণ ভারতের বেশিরভাগ মানুষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। তারা যদি সৌদি আরব ধর্মাবলম্বী হতো, তারা যদি দেখতে একটু সাদা হতো, তাদের পা চটকে ধরে চুমু দিতে আমার অনেক ভালো লাগতো। তার এই বক্তব্য আমি নিঝুম মজুমদারের কাছে আসব। স্যার, আপনার কি মূল্যায়ন এই বিষয়ে, যে যিনি শান্তিপ্রিয় মানুষ, শান্তি পেলেন, নোবেলের শান্তির জন্য নোবেল পেলেন যিনি, সেই মানুষটির মুখে মহড়া, তারপরে এখান থেকে বাস্তবের রূপ নেওয়া ইত্যাদি কথা শোনা হচ্ছে, শুনছি যখন আমরা, কিরকম লাগছে তখন শুনতে? আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার যারা দর্শক আছে সবাইকে ধন্যবাদ, প্যানেলে যারা আছে তাদেরকে শুভেচ্ছা। আমি আসলে আপনার এই প্রশ্নটার উত্তর দিচ্ছি যে আমরা কতটা শান্তিতে আছি, তার আগে আমার মনে হয় যে আপনার আগের বক্তা যা বলে গেছেন সেখানে আমার একটু কথা বলবার প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর, তিনি একজন খুনিকে যখন একটি টিভিতে বলছেন যে বিপ্লবী নেতা ছিলেন, আমাদের মনে হয় বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশ জঙ্গিবাদে আক্রান্ত হবে কিনা, না কিসে আক্রান্ত হবে। একজন খুনি যার মাথার উপরে ফাঁসির দড়ি ঝুলছে, একজন তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে, মাথা রাখতে হবে। তিনি বলছেন তাকে বিপ্লবী নেতা, খুনি না। অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডটা একটা বিপ্লব সাধিত হয়েছে। আমার মনে হয় এখানে যারা প্যানেলিস্ট যারা আছেন তাদের জন্য এতটুকুই যথেষ্ট। বাংলাদেশ ঠিক কোন স্টেটে আছে ধরে নেওয়া হয় যে বাংলাদেশের ক্রিম যারা আছে, যারা অত্যন্ত সূক্ষ্ম মেধার অধিকারী, তারাই সেনাবাহিনীতে যায়, এরকম এক ধরনের প্রচলিত আছে। এবং বাংলাদেশে একটা সময় ছিল, যদিও আমি সেটা মনে করি না, কিন্তু ব্রাইট ছেলেপেলেরা বাংলাদেশ সেনাবাহিনীতে যায়, সার্ভ করে এবং বের হয়ে আসে খুনিকে বিপ্লবী বলবার মধ্য দিয়ে, যেটা আমার জন্য অনেক কষ্টের। আমি একটু আমার জানার বহুদিনের আগ্রহ যে ভারতের সাথে নতজানি কি চুক্তি হয়েছিল বাংলাদেশের। আমি পেশাতে একজন আইনজীবী, আমি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক অপরাধ আইন নিয়ে গবেষণা করেছি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, ট্রাইব্যুনালস, এগুলো আমার কাজের মধ্যে পড়ে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পুরো বিষয়টা নিয়ে আমার 2টো বই আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল নিয়ে আমার 3টে বই আছে। আমি একটু জানতে চাই, আমার জানা প্রয়োজন যে বাংলাদেশের সাথে ভারতের কি নতজানু চুক্তি হয়েছে যেখানে বাংলাদেশ নতজানু হয়ে শেষ হয়ে গেছে। আমি একটু জানতে চাই, কারণ এই ভূখণ্ডে আমার জন্ম হয়েছে, আমার বাপ দাদা 14 পুরুষ এই বাংলাদেশে জন্মেছে, আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। আমি জানতে চাই যে ভারতের সাথে আমার কি নতজানি চুক্তি হয়েছে যেটা নিয়ে বারবার বলা হচ্ছে। আমি নিশ্চিত এই নতজানি চুক্তির লাইন টু লাইন সেই যুক্তি, সেই চুক্তিগুলো কেউ দেখাতে পারবে না, কারণ সেটি এক্সিস্ট করে না। এই যে বলা হচ্ছে 7 দফার কথা আপনি বললেন, আপনি যখন পড়ছিলেন তখন আমি হাসছিলাম, কারণ আমাকে কেউ দেখাতে পারবে যে মুক্তিযুদ্ধের পর এই 7টি দফা কোন চুক্তিতে, কোন জায়গাতে, কোথাও স্বাক্ষরিত হয়েছে? আমাকে যদি কেউ আজকে দেখাতে পারে ওই 7 দফা হয়েছে এবং সেটি এক্সিকিউট হয়েছে এবং আদৌ সেটার অস্তিত্ব রয়েছে, আমি এই প্রকাশ্যে ক্ষমা চাইবো এবং আমি মেনে নিব যে আমি যা বলছি সব মিথ্যে বলছি। কেমন? নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে এখানে বক্তা বলবার চেষ্টা করেছে বাংলাদেশকে একটা কলোনি করবার চেষ্টা করা হয়েছে। কে কলোনি করছে? ভারত। আমি না এই ধরনের মিথ্যাচার, ডিসইনফরমেশন, তারপরে ছলনা, প্রতারণামূলক বাক্য, শব্দগুলো আমাকে ব্যথিত করে। আমার কাছে যে গবেষণা আছে, বাংলাদেশে বিদেশি শক্তির যদি কোনো প্রভাব থেকে থাকে বাংলাদেশ রাষ্ট্রের উপরে, সেটা হচ্ছে আমেরিকা। সেটি রাষ্ট্রীয়ভাবে আপনি যদি কয়েকটা সেগমেন্টে ভাগ করেন, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে। এই যে 5ই অগাস্টের জঙ্গি হামলাটা বাংলাদেশে ঘটে গেল, তার আগের 2টো বছর বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাদের সাথে যুদ্ধ করতে হয়েছিল সেটা হচ্ছে আমেরিকা। তারা 1 দিন পর পর, 2 দিন পর পর এসে বাংলাদেশকে নতুন নতুন নিয়ম বলে, বাংলাদেশের পলিটিক্সে তারা হস্তক্ষেপ করে। আচ্ছা, সেই সময় জনাব আমিন আহমেদ আফসারি সাহেব কোনদিন প্রতিবাদ করেছিল যে আমেরিকা কে, ওয়াই, তারা আমাদের রাজনীতিতে এসে কেন কথা বলবে? পিটার হাস কে, ডোনাল্ড লু কে, তারা কেন কথা বলবে আমাদের রাজনীতি নিয়ে? বলেন নাই। কারণ পশ্চিমা প্রভুদের লাঠিটা এত মিষ্টি, এত মজা, এত ভালো লাগে যে ওইটা আমি বলবো না,
আমি বলবো ভারতের কথা, কারণ ভারতের বেশিরভাগ মানুষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। তারা যদি সৌদি আরব ধর্মাবলম্বী হতো, বা তারা যদি দেখতে একটু সাদা হতো, তাদের পা চটকে ধরে চুমু দিতে আমার অনেক ভালো লাগতো। এইটা হচ্ছে কথা। এই যে এইভাবে বারবার বলা হয়, আমরা কিন্তু এই আর্মির কথা, এই যে উনি যেই দলটা করেন, যে গণ অধিকার একসময় ক্লাব ছিল, এখন দলে পরিণত হয়েছে, যেখানে গুলতাপ্পি মারে, যাদের কোনো ভোট টোট কিছু নাই, এই দলটি বা ক্লাব যেটাই বলি না কেন আমি, সেটির যে প্রধান নেতা নুরুল হক নূর, সেই লোকটি আপনার ইসরায়েলে গেছে। কেন গেছে আপনি জানেন? গেছে যে বাংলাদেশ রাষ্ট্রকে টপকাতে হবে। সে মোসাদের এজেন্টের সাথে দেখা করেছে। সেইটা আর কলোনি হয় না, সেটা অনেক মজা, কারণ সেটা ভারত নয়। হ্যাঁ, মোসাদের সাথে কথা বলতে এত ভালো লাগে আমার যে আর এটা বলারই না। এই যে রাজনৈতিক সুপার কন্ট্রাডিকশন, এই যে মিথ্যাচার, একই সিটে বসে আমি 4 রকমের কথা বলছি। একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার কাছে রাষ্ট্রের একটা প্রধান কাঠামো, যারা বাংলাদেশের সার্বভৌম রক্ষা করবে বলে শপথ নিয়েছে, তারা যখন খুনিকে বিপ্লবী বলে এবং বাংলাদেশকে ভারতের কলোনি বলে, আপনি জানেন যে এই যে ভারত বিদ্বেষটা, এই ভারত বিদ্বেষ কিন্তু এই লোকগুলো ছড়িয়েছে গত দশকের পর দশক, তাদের সন্তানেরা, তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে এইভাবে একটা কথার কোনো প্রমাণ দিতে পারবে না কেউ, যা বলেছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে ভারত সারা জীবন মনে রাখবে। আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছে যে আমি যা দিয়েছি ভারতকে সারা জীবন মনে রাখবে, এটা শুধুমাত্র ভারত না, সারা পৃথিবীকে মাননীয় প্রধানমন্ত্রী যা দিয়েছে এটা সারা পৃথিবী মনে রাখবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শান্তি দিয়েছে, একটা দেশকে, একটা অর্থনীতিকে বুমিং অবস্থায় চলে গেছে, এবং বাংলাদেশের মাথা পিছু আয় সেই $500 না কত টাকা থেকে $3000 চলে গেছে। বাংলাদেশ ডেল্টা যে প্ল্যানটা ছিল সেটা করতে পারলে আরো চলে যেতাম। শুধু ভারত না, সেটা একটা প্রাসঙ্গিক হয়ে বলেছে। এখন আমার সাথে ভারতের সম্পর্ক কেন ভালো হবে, এটা অনেকের গা জ্বালার কারণ। এই যে গরুর মাংস নিয়ে কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। আচ্ছা, আমরা যে মিছিলটা দেখলাম সেখানে বলা হচ্ছে কি, সেখানকার দেখেন, সেখানে বলা হচ্ছে হিন্দুদের আস্তানা ভেঙে দাও, গরু কাদের মা নয়, গরুর গোশত রাখতে হবে, নইলে হোটেল বন্ধ হবে। এই যে আমরা ফ্যাসিজম বলছি, কোন হোটেল গরুর মাংস রাখবে আর কোন হোটেল ছাগলের মাংস রাখবে, এইটা কি মিছিল করে বলার ব্যাপার? এইখানে কি বাংলাদেশ রাষ্ট্রের কোনো ভূমিকা নেই? আচ্ছা, এখন বাংলাদেশের রাষ্ট্রে আপনি, দেবারতী, আপনি একটু প্রশ্ন করবেন তো প্লিজ, যে বাংলাদেশের রাষ্ট্রে কোনো হোটেলে যদি আপনার শুয়োরের মাংস থাকে, তাহলে আমাদের এই ধর্ম নিরপেক্ষ মুমিন মুসলমানরা কিভাবে আপনার রিয়াক্ট করে? সেটা করবে না, কারণ পলিটিক্স অফ কনভেনিয়েন্ট। আমার জন্য, আমি যেহেতু ভারত আপনার গরুকে এক ধরনের শ্রদ্ধা হিসেবে দেখে, তাদের ধর্মীয় নানান রকমের ব্যাপার স্যাপার আছে, খালি ভারতকে আমি একটু কষ্ট দিব, কারণ ভারতকে আমি একটু ল্যাং মারবো, এতেই আমার আনন্দ। খালি যদি আপনার সুযোগ পায়, তখন অমিত শাহের পাটা ধরে চেপে বসে থাকে, অমিত শাহ আমি এসেছি, হ্যাঁ আমি মমতা আমি এসেছি, কখনো কোনো সমস্যা হয় না। খালি সমস্যা হচ্ছে আওয়ামী লীগ কোনো কথা বলবে। হ্যাঁ, এই যে আপনার ক্রমাগত মিথ্যাচার, ক্রমাগত মধ্যযুগের দিকে একটা রাষ্ট্রের যাত্রা, আপনি বিশ্বাস করতে পারেন যে আমেরিকা যেই লোকটির মাথার দাম নির্ধারণ করেছে $5 মিলিয়ন, সেই সৈয়দ জিয়াউল হক, তিনিও কিন্তু তার সেই গর্বিত সেনাবাহিনীর সদস্য। যেই লোকটি আনসার আল ইসলামের আপনার মূল গঠন করেছে, ব্লগার প্রকাশকদের হত্যা করেছে, সেই লোকটি পাকিস্তান থেকে 20 তারিখে বাংলাদেশে আসলো, আমাদের কাছে এই খবরটা আছে, এবং 29 তারিখে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে, তার সমস্ত মামলা যাতে উঠিয়ে নেওয়া হয়। আচ্ছা, রাষ্ট্রের মদদ না থাকলে তার লয়ার কি কোর্টে মামলা সাবমিট করতে পারে বলে আপনার মনে হয়? তাহলে আপনি আইসিস এর পতাকা বাংলাদেশকে বলছে যে যদি আলেমদের কথা না শোনা হয়, তাহলে এই দেশ তোমার না। হু ইজ আলেম? আমি এই দেশের নাগরিক না? আমি আলেমদের কথা শুনবো না, আমি আমার কথা শুনবো, আমি সংবিধানের কথা শুনবো। আমি এই রাষ্ট্র মুসলমান, এই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র আমি চাই না, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমি চাই। নিঝুম বাবু, আমি একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, গুরুত্বপূর্ণ বক্তব্য নিঝুম ভাইয়ের কাছ থেকে পেলাম। আমি আরেকবার একটু যাবো ঝুন্টুদার কাছে আসার আগে, খুব দ্রুত আমি যে প্রশ্নটা বিরতিতে যাওয়ার আগে রেখেছিলাম সেটার একটু উত্তর নিও। নিঝুম ভাই, এটা উত্তর চাইবো একটু। দেশদ্রোহী আর দেশপ্রেমী, আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে হন, আপনি যদি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখন চান বাংলাদেশে, যে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে, তাহলেই আপনি গণশত্রুতে পরিণত হবেন। আপনি একই সাথে আপনি মুক্তিযুদ্ধের সপক্ষ, বঙ্গবন্ধু, এগুলোকে আপনি ধারণ করতে পারবেন না কোনোভাবে। যদি আপনি জয় বাংলা স্লোগান দিয়েছেন, বঙ্গবন্ধুর নাম বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন, তাহলে আপনাকে পিটিয়ে মেরে ফেলবে, এবং তারা লোক বল পাঠিয়ে দিয়ে আপনাকে মারবে, বলে যে মব জাস্টিস হয়েছে, আমাদের কিছু করণীয় নেই। এখনই হচ্ছে এই দুঃসহ কাল সময় চলছে আমাদের, যেখানে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না। একটা খুনি, সে লাইভে এসে তাকে গ্লোরিফাই করা হচ্ছে,
আর বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাকে বিপ্লবী বলছে। ইট সেইজ ইট অল। এবং এই মুহূর্তে মেজর আফসারি তিনি সম্মতি সূচক মানে ইঙ্গিত করছেন। আমি